হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু। আমার নাম অসিত লাইরি, তোমরা সবাই জানো। সেই আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পর্ব। আজকে আমি অনেক রকম গল্প বলছি। আজকে আমি ভাবছি একটা রূপকথা টাইপের একটু গল্প বলি। এতদিন এমনি সাধারণ হাসির গল্প বলেছি, আজকে একটু রূপকথার একটু গল্প বলি। এই গল্পের লেখকের নাম হচ্ছে হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায়ের গল্প আমরা ছোটবেলায় খুব পড়তাম। আজকে বলছি আজকের দিনে যারা ছোট তাদের এই গল্প তো পড়া হয়নি, তাদের একটু শোনাই। যাই হোক, গল্প তো বলবো। তা তোমরা আমার এই চ্যানেলে গল্প শুনে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে। লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ার করবে গল্পটা, যাতে আরো 5 জন জানতে পারে, পড়তে পারে বা শুনতে পারে। আর অবশেষে শেষকালে বলবো আমার গল্প এটা সাবস্ক্রাইব করবো, তাতে আমি আর নতুন নতুন গল্প শোনার উৎসাহ পাবো। আজকের গল্পটার নাম হচ্ছে হবু গবুর মুল্লুকে। এক যে ছিল মেয়ে, তার নামটি হচ্ছে খুদি। সে কিন্তু কোনো রাজার মেয়ে নয়, সেটা তোমার নাম শুনেই বুঝতে পারছো। আর তোমরা সেটা ধরেও ফেলেছো। রাজা তো দূরের কথা, সে কোনো ধনীর মেয়েও নয়, রানীর মেয়ে তো নয়। সে হলো গিয়ে একটা চাষার মেয়ে। এখন খুদি সেদিন খেলার সাথী না পেয়ে ঘরের দাওয়ায় একলাটি বসে পা ছেড়িয়ে বসে আকাশ পাতাল সব বিভিন্ন রকম ভাবছিল। কি ভাবছিল সেটাও তোমাদের বলছি, মন দিয়ে শোনো। খুদি ভাবছিল, আমি যখন বড় হব তখন নিশ্চয়ই রূপকথার এক পরম সুন্দর রাজপুত্রের সঙ্গে ধুমধাম করে আমার বিয়ে হবে। আর বিয়ে হলেই আমার ক্ষীরের পুতুলের মতন একটা ছোট্ট ফুটফুটে খোকাও হবে। আর সেই খোকার নাম রাখবো আমি কি, না মানিক। আর যদি কোনো অসুখ বিসুখে মারা পড়ে, যেমনি এই কথা মনে পড়ে অমনি খুদির নাকি সুরে কান্না। ও মা গো, কি হবে গো, কেন হবে গো, কি হবে গো, তোমরা আমায় বাঁচাও গো, বলে সে কল্পনা করে কাঁদতে আরম্ভ করলো। খুদির মা রান্নাঘরে উনুনের উপর ভাতের হাঁড়ি চড়াতে আছে। মেয়ের কান্না শুনে তাড়াতাড়ি দাওয়ায় বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কিলা খুদি, সকালবেলা এমন কান্না ধরলি কেন? খুদি ফোপাতে ফোপাতে বলল, বিয়ের পর যদি আমার খোকা হয় আর যদি সে মারা যায়, তাই কাঁদছি। চিন্তা করো, বিয়েও হয়নি, খোকাও হয়নি, ও এখন থেকে কাঁদতে আরম্ভ করলো। যেমনি এই কথা শোনা, অমনি খুদির মাও মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়ে, দিয়ে কান্না জুড়ে দিলেন। ওরে আমার খুদুর খোকা, ওরে আমার নাতি, ওরে আমার স্বর্গের বাতি, তুই যদি মারা যাস রে বাছা। সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের যে এমনি কান্নাকাটি করলে, রান্না বাড়ি সেদিন আর কিছুই হলো না। দুপুর বেলায় লাঙল ঠেলে খুদির বাপ তো বাড়িতে এসছে খাবার খায় বলে, রোদ্দুরে তেতে ধুঁকতে ধুঁকতে তেষ্টায় বুকটা টাটা করতে করতে খুদির বাপ বুদ্ধু বাড়ি ফিরে এলো। বাড়িতে ঢুকেই মরা কান্না শুনে তার পিলে চমকে গেল। এদিক ওদিক তাকিয়ে এসে দেখলো, এ কি, তোরা কাঁদছিস কেন রে, আর আমার খাবারই বা কোথায়? খুদির মা তখন সব কথা খুলে বলল। শুনে বুদ্ধু রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমার খেতে গরু দুটোর বুদ্ধি যে তোদের চেয়ে বেশি। কোথায় বিয়ে, কোথায় খোকা, তার ঠিক নেই, আর সেই উদ্দেশ্যেই কান্না। তোরা কি রে, ধুত্তেরি, নিকুচি করেছে এমন নিরেট গোবার সঙ্গে ঘর কন্যা করে আমার পোষাবে না তোদের সাথে থাকা। এই বলে রাগে গজ গজ করতে করতে চাষা বাড়ি থেকে সোজা বেরিয়ে গেল। একটা, দুটো, তিনটে, এমনি অনেকগুলো মাঠ ঘাট নদী পার হয়ে বুদ্ধু শেষকায় অচেনা দেশে এসে হাজির হলো। এদিকে খিদেও পেয়েছে, কিন্তু খাওয়া তো হয়নি। খুদির মা রান্নাই করেনি। হঠাৎ দেখলো এক জায়গায় একটা ঝুপসি বট গাছের তলায় কিসের যেন জটলা হচ্ছে। কাছে গিয়ে দেখে
প্রায় 200-300 লোক মিলে একটা তক্তার দুই দিকে ধরে ক্রমাগত টানাটানি করছে, আর গলদঘর্ম হয়ে যাচ্ছে। হাঁপিয়ে উঠেছে তারা। বুদ্ধ বলল, তোমাদের এ কি হচ্ছে বাপু? তারা বলল, এই তক্তা দিয়ে আমরা এই নদীর ওপর একটা সাঁকো তৈরি করতে চাচ্ছি, কিন্তু কাঠখানা এত ছোট যে নদীর ওপর পর্যন্ত পৌঁছেছে না। তাই আমরা সবাই মিলে টেনে টেনে তক্তাটাকে লম্বা করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তক্তা লম্বা হচ্ছে না, আমরা পাচ্ছিও না। বুদ্ধ বলল, আচ্ছা, আমি যদি এক্ষুনি তক্তাটাকে লম্বা করে দিতে পারি। সে দেশের যিনি রাজা, তার নাম হবুচন্দ্র, আর তিনি তার মন্ত্রী গৌচন্দ্রের দিকে ফিরে গোপে মোচড় দিতে বলেন, ওহে মন্ত্রী, লোকটা পাগল নাকি? মন্ত্রী তার গণেশ দাদার মতন নাদা পেটে হাত বুলাতে বলল, সে কথা আর বলতে মহারাজ, এ রাজ্যে সন্ডা সন্ডা লোক মিলে যা করতে পারলো না, ও কিনা একলা সেই কাজ হাসিল করবে বলছে। লোকটা নিশ্চয়ই কোনো চোরের স্যাঙাত। রাজা গৌচন্দ্র ও বুদ্ধর দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বললেন, আচ্ছা, তুমি না হয় একবার চেষ্টা করে দেখো, কাঠখানাকে লম্বা করতে পারলে তোমাকে আমি 20 মোহর বকশিস দেবো, নইলে কান দুটো করাত দিয়ে কুচ করে কেটে নেব। বুদ্ধ তো তখন মনে মনেই ঠিক করে ফেলেছে যে কিভাবে লম্বা করে যায়। বুদ্ধ তখন কি করলো জানো? আর একখানা কাঠ নিয়ে এসে সেই কাঠের সঙ্গে পেরেক দিয়ে মেরে শক্ত করে লম্বালম্বি জুড়ে দিল। কাজী আকারটা 2 গুণ হয়ে গেল। তখন সেই কাঠ দিয়ে সাঁকো তৈরি করে তার কোনো বেগই হলো না। রাজা হবুচন্দ্র খুশি, আর বুদ্ধর কানও কেটে নিল না, উল্টে তাকে নগদ 20 মোহর, 20 মানে 20টা মোহর দিলেন। বুদ্ধ মোহরগুলো সাবধানে কাছায় বেঁধে আবার হাঁটতে শুরু করলো। খানিকক্ষণ যেতে একটা গায়ে দেখলো এক জায়গায় একটা নতুন বাড়ি তৈরি হয়েছে, কিন্তু তার উপর নিচে কোথাও কোনো জানলা নেই। বাড়ির সামনে সবুজ মাঠের উপর একদল লোক জাল গুটাচ্ছে আর ফেলছে। বুদ্ধ আশ্চর্য হয়ে দেখলো, ওই মাঠের উপর জাল ফেলে তোমরা সবাই ব্যাঙ ধরছো না গঙ্গা ফড়িং ধরছো? তারা বলল, না, ওই নতুন ভাটির ভেতর আলো ঢোকে না, তাই আমরা জাল ফেলে সূর্যের আলো ধরে বাড়ির ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। সূর্যের আলো জাল ফেলে ধরার চেষ্টা করছি। বুদ্ধ বলে, আচ্ছা, আমি যদি এই বাড়ির ভেতরে আলো যাওয়ার বন্দোবস্ত করে দিই, তাহলে তোমরা আমাকে কি দেবে? বাড়ির কর্তা বললেন, নগদ 100 টাকা। বুদ্ধ তখন ছুতোর মিশ্রি দাকিয়ে সেই বাড়ির চারদিকে গোটা কয়েক জানলা ফুটিয়ে দিল, আর দেখতে দেখতে সমস্ত ঘরেই সোনার জলের মতন চিকমিকে রোদের আলো এসে পড়ল। বাড়ির কর্তা তাকে নগদ 100 টাকা গুঁজে দিয়ে দিল, আর বুদ্ধ তো খুব খুশি, বাড়ির কর্তাও খুব খুশি। বুদ্ধ আবার পথ চলতে লাগলো। খানিক দূর গিয়ে এক জায়গায় দুজন স্ত্রীলোক একটা রাম ছাগলের শিং আর ল্যাজ ধরে টানাটানি করছে, কিন্তু ছাগলটা কিছুতেই এক পা এগোতে রাজি হচ্ছে না। বুদ্ধ বলল, ওহে বাছারা, শ্রী রাম ছাগল কেন যে তোমার সঙ্গে যেতে চাইছে না তার খবর কিছু রাখো। তারা বললো, না তো। বুদ্ধ বললো, ওই রাম ছাগলের মামাতো ভাই শ্যাম ছাগলের আজ যে বিয়ে, আর সেই বিয়েতে ওর যে নির্ভর হওয়ার কথা। তারা বললো, ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো ওকে বিয়ে বাড়িতে নিয়ে যাও বলে এসেছি। শুনে রাম ছাগলকে বুদ্ধর হাতে ছেড়ে দিল। বিয়ে বাড়িতে নির্ভর হতে যাচ্ছে, কিছু সাজগোজ তো করা চাই। কাজেই তাদের একজন নিজের গলা থেকে একছড়া সোনার হার খুলে দিয়ে রাম ছাগলের গলায় পরিয়ে দিল। বুদ্ধ ছাগল নিয়ে চলে গেল। তারপরে একটু আড়াল হতেই ছাগলের গলা থেকে হাড় ছড়া খুলে নিয়ে ছাগল থেকে দমাস করে এক লাথি মেরে
বাঘ হিয়াসে বলে বিদায় করে দিল। এদিকে সেই স্ত্রীলোক দুটি বাড়িতে এসে সকলের কাছে শ্যামচাওয়ালের বিয়েতে রামচাওয়ালের নিন্দুক হওয়ার গল্প করলো। শুনেই বাড়ির বুদ্ধিমান কর্তা লাফিয়ে উঠল, সর্বনাশ, নিশ্চয়ই এক জোচ্চর চড়েছে তোমাদের হাঁদা মেয়ে মানুষ পেয়ে ডাহা ঠুকে গেছে। কর্তা তখনই একটা ঘোড়ায় চড়ে বুদ্ধুর খুঁজে বেরিয়ে পড়লেন। খানিক দূর গিয়েই দেখেন একটা লোক মনের খুশিতে তুড়ি দিয়ে টপ্পা গান গাইতে যাচ্ছে, পথ চলেছে। সে বুদ্ধু। কর্তা ঘোড়া তাই বললেন, ওয়ে ভাই, এ পথ দিয়ে রামচাওয়াল নিয়ে একটা লোককে যেতে দেখেছো? বুদ্ধু তখনই ব্যাপারটা বুঝে নিয়ে চটপট করলো, হ্যাঁ দেখেছি। ওই কি, সেই লোকটা এইমাত্র ওই মাঠ পার হয়ে চলে গেছে। আপনি যদি যদি সত্যি তাকে ধরতে চান, তাহলে এই বেলা শিগগির দৌড়ে গিয়ে ধরুন। কর্তা বললেন, ঠিক বলেছ, না দৌড়লে তাকে ধরতে পারবো না বটে, কিন্তু ঘোড়ায় চড়ে আমি নিজে কেমন করে দৌড়বো? দৌড়বো বা কেমন করে? বুঝলো, বেশ তো, তার জন্য আর ভাবনা কি। এই ঘোড়াটাকে নয় আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আপনি শিগগির দৌড়ে যান। বুদ্ধুর হাতে ঘোড়া ছেড়ে দিয়ে কর্তা ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলেন। বুদ্ধ এক লাফে ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে বুদ্ধ হাসতে হাসতে বলল, বুঝেছিস বউ, দুনিয়ায় তোদের চেয়েও বোকা লোক ঢের আছে, তাই আমি বাড়ি ফিরে এলাম, নইলে এতক্ষণ হয়তো ছাই ভস্য মেখে সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যেতে হলো। তাহলে এই হলো তোমার হবু 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 গব্বুর গল্প, হবু গবুর মূল লোকের গল্প। তা কেমন লাগলো? এটা রূপকথার গল্প। কেমন লাগলো সেটা আমাকে জানাবে, লাইক দেবে, কমেন্টস করবে। আমি ভাবছি আমি এটা আর একটা গল্প তোমাদের এই ফাঁকে শুনিয়ে দিই। হ্যাঁ, এই গল্পটার নাম হচ্ছে কাঠুরের কপাল। ওই হেমেন্দ্র রায়ের লেখা। জমিদার রত্নাকরের সুন্দরবনের শিকার করতে গিয়ে এক মস্ত গর্তে ঝুপ করে পড়ে গেল। যখন বাঘের উত্তর বেশি হয়, কাঠুরে তখন বনের ভেতর বড় বড় গর্তে খুঁড়ে রাখে। গর্তের মুখে খড়কুটো আর গাছের ডালপালা এমন ভাবে ঢেকে দেয় যে তার তলায় যে গর্ত আছে সেটা টেরই পাওয়া যায় না। বাঘেরা যখন সেই খড়কুটো আর ডালপালার উপরে যেতে যায়, তখন হুড়মুড় করে গর্তের মধ্যে পড়ে যায়। তখন কাঠুরে আসে বাঘটাকে খুঁচিয়ে মেরে ফেলে। রত্নাকর মানুষ হয়ে দেখতে না পেয়ে এমন এক গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের ভেতরে বাপ রে বাপ, সে কি ঘুটঘুটে অন্ধকার, যেন অমাবস্যার রাত্রি এসে সেখানে বাসা বেঁধেছে। তাকিয়ে দেখতে দেখতে গা শিউরে উঠত। খালি কি অন্ধকার? তাও তো রক্ষে ছিল। অন্ধকারের ভেতর যে তো কত রকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে তার বলবার কইবার নয়। ফোঁস ফোঁস, কিচির মিচির, হালুম হুলুম, এরকম আরো কত রকম বীভৎস আওয়াজ। ভয়ে রত্নাকর প্রাণ পাখি দস্যুর মতন খাবি খেতে লাগলো, কাঁদতে লাগলো। কিন্তু কাঁদবে কি, টু শব্দ করতে পারলো না। একেবারে ভয়ে নড়নচড় হয়ে আড়ষ্ট হয়ে বসে হলো। সন্ধে হলো, রাত হলো, আবার ভোর হলো, কিন্তু রত্নাকর তখনও এই মরি করে ঠাঁই বসে আছে, যেন মনে হচ্ছে ছবিতে আঁকা একটা মানুষে বসে আছে, এক ফোঁটা নড়াচড়া করছে না। দিনের আলো তো গর্তের ভিতরে কিছুতেই সেঁধতে পারে না, কিন্তু গর্তের বাইরে মানুষের সাড়া পাড়া গেল। রত্নাকর চেঁচিয়ে ডাকলো, ওরে ভাই, ওরে ভাই, দয়া করে আমায় বাঁচাও ভাই। বাইরে থেকে ওপর থেকে সারালো, কে? আমি জমিদার রত্নাকর বাবু, গর্তে পড়ে বেজায় কাবু হয়ে আছি। তুমি কে ভাই? আমি কাঠুরে। কাঠুরে হও আর যাই হোক, আগে আমাকে বাঁচাও, অনেক বকশিস দেবো। বকশিস দাও তো ভালোই, না দিলেও তোমাকে বাঁচাবো। এই বলে কাঠুরে একটা লম্বা গাছের ডাল ভেঙে এনে গর্তের মধ্যে ঢুকে বললো, উঠে এসো, এই ডাল ধরে উঠে এসো। ডাল ধরে এলো উমা,
উঠে এলো এক মস্ত রূপী বাঁদর। রত্নাকরের মতো সে বেচারে গর্তে পড়ে জব্দ হয়েছিল। এখন যাহা তক ডাল তাহা তক সে উঠে এলো। তবে কি বাঁদরটাই মানুষের মধ্যে গর্তের মধ্যে কথা কয়েছিল আমার সঙ্গে? বাপ, তাহলে ওটা বাঁদরও নয়, বাঁদরের চেহারা আসল রূপ। এই বলে কাঠুরা চটপট পালিয়ে গেল। কিন্তু গর্তের মধ্যে থেকে আবার মানুষ গেল, ভাই ডাল নামিয়ে তুলে নিলে কারো, আমাকে বাঁচাও, আমি তোমাকে মুঠো মুঠো মোহর দেবো। ভরসা পেয়ে কাঠুরে ফের ডালটা গর্তের মধ্যে ঢুকে দিল। এবার হঠাৎ করে ডাল বেয়ে উঠল এক মস্ত গোখরো সাপ। কাঠুরে চেয়েছিল, বাপ রে বাপ, সাপেও কথা কইলো মানুষের মতো, এই যে বেজায় ভুতুরে কাণ্ড, আর এখানে থাকা নয়। গর্তের ভেতর থেকে আবার মানুষের গলা শুনলো, যেও না ভাই, যেও না, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে বাঁচাও, আমি জমিদার রত্নাকর, আমার অর্ধেক জমিদারি তোমায় দেব। কাঠুরে কি আর করে, আস্তে আস্তে ডালটা আবার গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। ডাল বেয়ে এবার এক প্রকাণ্ড বাঘে এসে ল্যাজ তুলে বনের মধ্যে দৌড় মারলো। কাঠুরে হাউমাউ করে চিৎকার করলো, না, এই অদ্ভুত কাণ্ড ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে যে। আগে বাঁদর, তারপরে সাপ, তারপরে বাঘ। প্রাণটা থাকলে থাকলে হয়, তার চেয়ে প্রাণ নিয়ে পালানো যাক। এদিকে গর্তের ভেতর কাকুতি মিনতি করছে রত্নাকর, আমাকে ফেলে পালিয়ে যেও না ভাই, পালিও না, ভগবান তোমার ভালো করবেন, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, দেব দেব দেব, এই তিন সত্যি করলাম। কাঠুরের দয়ার শরীর, কাজী ভয়ে ভয়ে রাম নাম জপতে জপতে আর একবার সে গর্তের মধ্যে ডালটা ঢুকে দিল। এবার বাস্তবিক মানুষকে উঠে আসতে গিয়ে ঠাকুরের দুর্গা বলে হাঁপ ছেড়ে বাঁচল। রত্নাকর বলল, কাঠুরে, তোমার উপকার আমি কখনোই ভুলবো না। কাঠুরে জোর হাত করে বলল, জমিদারবাবু, সত্যি কি আপনার অর্ধেক জমিদারি আর মেয়েটিকে আমায় দেবেন? কথা বললো, হ্যাঁ দেবো বই কি, তুমি আমার বাড়িতে যেও, তারপর কথা হবে। গরিব কাঠুরে ধনদৌলের মুখ দেখেনি কোনোদিন, আজ তার প্রাণ আহ্লাদে আটখানা হয়ে আছে। নাচতে নাচতে সে জমিদার রত্নাকর বাড়ির দিকে চলেছে। মনে মনে ভাবছে, আহ, বাঁচা গেল। আর কুড়ুল কাঁধে বনে বনে ঘুরে বেরিয়ে মাথায় ঘাম পায়ে ফেলতে হবে না। অর্ধেক জমিদারি পেলে আমার আর ভাবনা কি, তার উপরে আবার জমিদারের মেয়ে আমার গলায় মারা দেবে। জমিদারের মেয়ে দুধ ঘি খায়, কত আদরে থাকে, সে নিশ্চয়ই দেখতে পরমা সুন্দরী। আচ্ছা, আমার শ্বশুরমশাই ভারী দয়ার শরীর গো, ভগবান তার ভালো করুন। রত্নাকরের বাড়ির সামনে এসে দারোয়ানকে ডাকলো, এই দারোয়ান, বাবুকে বলে যে আমি এসেছি। দারোয়ান বাড়ির ভিতর ঢুকে যখন ফিরে এলো, তখন কাঠুরলে, কি রে বাবু, কি বললো? বাবুজি বললেন, লাঠি মেরে তোমার মাথা ভেঙে দিতে, বলেই গালফাটটা নিয়ে বন বন করে লাঠি ঘুরিয়ে তেড়ে এলো দারোয়ান। বেগতিক দেখে কাঠুরে ভোঁ ভোঁ করে দৌড়তে লাগলো, যা কোনোদিন কোন রকম পালিয়ে প্রাণ বাঁচালো বটে, কিন্তু তার বড় সাধের বাড়া ভাতে যেন ছাই পড়লো। মানে তাকে জমিদার বাবু বলেছিলেন, এদিকে কিছুই দিল না। মুখখানি চুন করে কাঠুরে বাজারা বনের দিকে নিজের ভাঙা কুঠরে ঢুকে চলে গেল। থমকে আড়ষ্টে দাঁড়িয়ে পড়লো। ওরে বাবা, গর্তের ঘরের মধ্যে বসে আছে, গর্তে সেই বাঁদর, গোখরা সাপ আর গোপরা মস্ত বাঘটা। দেখেই তার পেটের খিল চমকে হলো। বুঝলো, লাঠির ঘাকে আজ মাথা উঠলেও এদের খপ্পর থেকে আর বাঁচার কোনো উপায় নেই। কাঠুরে ভেউ ভেউ করে কাঁদতে বলল, হা ভগবান, যাদের আমি বাঁচলাম তারাই সবাই মিলে আমার শত্রু হয়ে দাঁড়ালো। কিন্তু কি আশ্চর্য, সেই বাঘ, সাপ আর বাঁদর কাঠুরেকে একটুও তেড়ে এল না, বরং তার পায়ের তলায় গড়িয়ে পড়ে আদর করে তার পা চেটে দিতে লাগলো। কাঠুরে তো গালে হাত দিয়ে অবাক। তারপর বাঁদরটা তাড়াতাড়ি বনের গাছ থেকে ভালো ভালো ফল মিষ্টি পেনে আনলো,
বাঘটাও এক ছুটে কোথা থেকে একটা নধর হরিণ মেরে এনে দিল, আর গোখরো সাপ তার জল জলে মাথার মণিকারা কাঠুরের পায়ের তলায় নামিয়ে রাখলো। কাঠুরের চোখের জল মুছে তাদের গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। তোরা দেখছি জন্তু হয়ে মানুষের চেয়ে ঢের ভালো, অনেক ভালো। উপকার পেয়ে উপকার ভুলে যাস না। আর দুষ্টু রত্নাকর দেখ, আজ আমাকে বড় দাগিয়ে দিয়েছে। অর্ধেক জমিদারি আর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তো চলে যাক, উল্টে কিনা লাঠি নিয়ে আমার পেছনে তাড়া করতে মারিয়েছে। ধিক, ধিক, ধিক মানুষকে ধিক। হরিণের মাংস আর ফলমূল পেট পেট ভরে খেয়ে মনিটি ট্যাঁকে গুঁজে কাঠুরে শহরে এসে হাজির। এক জহুরির দোকান দেখে সে তার ভেতরে ঢুকলো। ঠিক করলো মনিটি বেচে যে টাকা পাওয়া যাবে তাই দিয়ে সে জীবনটা কাটিয়ে দেবে। কুড়ুলের গাছ কুপি আর তাকে খেতে হবে না। জহুরিকে ডেকে বললো, ও হে, এই মনিটি আমি বেচবো। মনিটি দেখে জহুরি তো হতভম্ব। এই যে 7 রাজার ধন এক মানিক, কুঠুরের কাছে এমন দামি মণি এলো কোত্থেকে? নিশ্চয়ই চুরি করেছে। চোরাই মাল কিনে পাছে মুশকিলে পড়ে। এই ভাই চৌরি তখন চুপি চুপি শহর কোটালের কাছে খবর পাঠালো। কোটাল এসে তখনই কাঠুরের হাত পিছমোড়া বেঁধে তাকে একবার রাজার সামনে গিয়ে হাজির। রাজাও মনে দেখলাম এ রত্ন আমার ভান্ডারে নেই, তা কাঠুরে তুই তুই পেলি কোথায়? কাঠুরে তখন কাঁদতে কাঁদতে জমি জমিদার রত্নাকরের কথা শুরু করে মণি পাওয়া পর্যন্ত সব খুলে বলল। রাজা বললেন, আচ্ছা, জমিদার রত্নাকর ডেকে নিয়ে আয় তো, বলে সে কি বলে শুনি। রাজার হুকুমে তখনই জমিদার রত্নাকরকে সবাই ডেকে আনা হলো। রাজা বললেন, ওহে রত্নাকর, এই কাঠুরে তোমাকে গর্ত থেকে বাঁচিয়েছিল বলে তুমি কি একে অর্ধেক মেয়ে আর তুমি তো কি একে মেয়ে আর অর্ধেক জমিদারি দেবে বলেছিল? রত্নাকর জোর হাত করে চোখ কাপড়ে, মহারাজ, এই যে ডাহা মিথ্যে কথা, এই কাঠুরে এর আগে কখনো চোখেই দেখিনি। রাজা রেগে টং হয়ে বলে, তবে রে হতভাগা চোর, আমার সঙ্গে মিছে কথা! জল্লাদ! বলে রাজা তখন জল্লাদ গেলেন। জল্লাদ খাড়া কাঁধে করে আসতে দেখে কাঠুরে ভয়ে ভয়ে মাটির উপর আছড়ে বলল, মহারাজ, আমি সত্যি কথাই বলছি। রত্নাঙ্গ বলল, মহারাজ, এর কথাই যে সত্যি তার সাক্ষী কোথায়? হঠাৎ সভা শুদ্ধ লোক ছত্রভঙ্গ হয়ে চারিদিকে ছোটাছুটি চেঁচামেচি করতে লাগলো। তারপর দেখালো হেলতে দুলতে একটা মস্ত বাঘ এসে সবার মাঝে স্থির হয়ে দাঁড়ালো। তার পিঠে একরূপী বাঁদর, আর বাঁদরের গলা জড়িয়ে আছে মাথার উপর কাছের মতন একটা লম্বা মোটা গোখরো সাপ। রত্নাকরের মুখ শুকিয়ে গেল। ঠক ঠক করে সে কাঁপতে কাঁপতে পিছিয়ে পড়লো। কাঠুরি জোর দিল, রত্নাকর বাবু, আপনি কি এদের চেনেন না? রত্নাকর বাবু আমতা আমতা করলে, এগুলো তো সেই গর্তের জন্তু। কাঠুরি, মহারাজ, এরাই আমার সাক্ষী। বাঘ তখন এগিয়ে এসে ডাকলো, হালুম। বাঁদর বলল, কিচমিচ কিচির কেউ। কোকড়া সাপ ডাকলো, ফুস। পাছে পায়ে কামড় দেয়। এই ভয়ে রাজা তাড়াতাড়ি পা দুটো সিংহাসনের উপর তুলে দিয়ে বসলেন। আচ্ছা বাছুর কাঠুরে, তোমার সাকরিদের বাসায় ফিরে যেতে বলো। আমি বুঝেছি তোমরা সবাই সত্যি। রত্নাকর, দেখো ধর্মের কল কেমন বাতাসে নড়ে। যে লোক উপকার ভুলে যায় আমার রাজ্যে সে থাকতে পারবে না। তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তোমাকে গাধার পিঠে চড়িয়ে আজকেই শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর তোমার সব জমিদারি আমি কাঠুরিকে দিলাম। তোমার মেয়েকেও কাঠুরি বিয়ে করবে। তারপর তারপর আর কি? রত্নাকরের পরম সুন্দরী মেয়েকে বিয়ে করে জমিদারের আয় কাঠুরিদের মনের সুখে দিন কাটাতে লাগলো। সুখের দিনে সে কিন্তু তার 3 বন্ধুকে কখনোই ভুলে গেল না। বাঘ, বাঁদর আর সাপকেও আদর করে নিজের বাড়ির ভিতর এনে রাখলো। তারপর তারপর নটিকাষ্ট মরলো। আমি আমি তার কিছু জানি না।
আমার কথাটাও হলো। তা বন্ধুরা, দুটো গল্প বললাম, কেমন লাগলো? দুটোই রূপকথার গল্প। কেমন লাগলো বলো। পরে আরো নানা রকম রূপকথা বলবো। ভালো লাগলে আমার লাইক করবে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে 12 মাসে তার পর্বে সাবস্ক্রাইব করবে এবং সেটাকে শেয়ার করবে। আজকের মতো রাখলাম, টাটা।